আগের ভিডিওতে বিভিন্ন চুম্বকীয় রাশিগুলোর মধ্যে শুধুমাত্র আমরা আপেক্ষিক চৌম্বকভেদ্যতা করেছিলাম। আজকে বাকিগুলো করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন বা চুম্বকন। এখানে ধরা যাক শূন্য মাধ্যমে একটা চৌম্বক ক্ষেত্র আছে। এখানে চৌম্বক প্রাবল্য যদি H হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি B বা B0 হয়, তাহলে আমরা লিখতে পারি যে B0 ইকুয়াল μ0 H। কিন্তু যদি আমরা এখানে অন্য কোনো চৌম্বক পদার্থ রাখি, তো সেক্ষেত্রে এই চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক ক্ষেত্র যদি B হয়, তাহলে অবভিয়াসলি B নট ইকুয়াল টু B0 হবে, এবং যদি পরাচৌম্বক এবং অয়স্চৌম্বক পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে B গ্রেটার দেন B0 হবে। তাহলে এক্ষেত্রে এই অতিরিক্ত মান যেটা, সেটা মূলত আসে আবিষ্ট চুম্বকত্বের জন্য। কারণ আমরা জানি চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা চৌম্বক পদার্থকে রাখা হয়, তাহলে ওর মধ্যে একটা আবিষ্ট চুম্বকত্বের সৃষ্টি হয়, এবং তার জন্য মোট চৌম্বক ক্ষেত্রটা কিন্তু বেড়ে যায়। এবার সেটা যদি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে B ইকুয়াল B0 প্লাস BI। I মানে হচ্ছে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশন, এভাবে বলতে পারি। তো এটাকে তাহলে B0 ইকুয়াল আমরা জানি যেটা, সেটা হচ্ছে μ0 H। এই মানটাও অবভিয়াসলি μ0 সামথিং একটা হবে, এইটাকে আমরা বলছি μ0 M, বা তাহলে এখানে B ইকুয়াল লেখা যাবে μ0 ইনটু H প্লাস M। এই M কে বলছি আমরা চুম্বকন। M হচ্ছে চুম্বকন বা ম্যাগনেটাইজেশন। এবার M কে এইভাবে লেখা যায় M এর সংজ্ঞা, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে কোন চুম্বক পদার্থের প্রতি একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে চুম্বকন বলে। তো তাহলে এখানে আমরা বাই ডেফিনিশন এখানে লিখতে পারি M ইকুয়াল হচ্ছে PM বাই V, যেখানে PM ছিল আবিষ্ট চৌম্বক ভ্রামক এবং V হচ্ছে আয়তন। তাহলে এবং M এর সঙ্গে M ইকুইভ্যালেন্ট টু H, অর্থাৎ যেহেতু H এর সঙ্গে যোগ হচ্ছে, তাহলে M আর H সমজাতীয় রাশি। তাহলে এখান থেকে M এর এককও H এর মতোই হবে। আমরা যদি SI তে করি শুধুমাত্র, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার বা অ্যাম্পিয়ার মিটার ইনভার্স বলা যেতে পারে। এটা হচ্ছে ওর SI একক। CGS এ হলে অ্যাম্পিয়ারের জায়গায় তখন EMU হবে, আর মিটারের জায়গায় সেন্টিমিটার হবে। এবার চৌম্বক রাশিটা, এখানে আমরা বললাম যে B ইকুয়াল হচ্ছে μ0 ইন্টু H প্লাস M, যেখানে Mটা ছিল চুম্বকন। এবার M এর মানটা বাইরের চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে, আবিষ্ট চৌম্বক ভ্রামক তত বেশি হবে। আমরা M ইকুয়াল পেয়েছি PM বাই V। তাহলে H বাড়লে PM বাড়বে। এখানে আমরা বলতে পারি যে PM প্রপোর্শনাল টু H, আর এখান থেকে হচ্ছে M প্রপোর্শনাল টু PM। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে M প্রপোর্শনাল টু H। তাহলে আবিষ্ট চৌম্বক ভ্রামক বা যদি চুম্বকন বলি, সেটা তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের উপর নির্ভর করে। তাহলে সিম্পলি আমরা এটাকেই লিখি যে M প্রপোর্শনাল টু H। তাহলে সমানুপাতের বদলে ইকুয়াল সাইন বসালে তার একটা ধ্রুবক আসবে, সেটাকে বলছি M ইকুয়াল হচ্ছে
কে এইচ, যেখানে এই কেটাকেই বলছি আমরা চৌম্বকগ্রাহিতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এবার এখান থেকে আমরা মনে করলে কে কে ডিফাইন করতে পারি, তাহলে কে ইকুয়াল অবভিয়াসলি m by h, তাহলে দিস ইমপ্লাইজ h ইকুয়াল 1 হলে k ইকুয়াল m, তাহলে একক বাহ্যিক চুম্বক প্রাবল্যের জন্য কোনো পদার্থে যে পরিমাণ চুম্বকনের সৃষ্টি হয় চুম্বকনের সৃষ্টি হয় তাকে আমরা বলছি ওই পদার্থের চুম্বকগ্রাহিতা। এবার যেহেতু এম আর এইচ সমতুল্য রাশি আমরা বলেছিলাম, তাহলে এখানে কে এর কোনো একক বা মাত্রা নেই, তাহলে কে একটি এককহীন মাত্রাহীন রাশি বা বিশুদ্ধ সংখ্যা। কি একটা পিওর নাম্বার। এই ভর চৌম্বকগ্রাহিতা, এটা চৌম্বকগ্রাহিতার মতোই, ওখান থেকে আনা যায়। আমরা যেরকম কে ইকুয়াল আমরা বললাম m বাই h, এখানে কে থেকে আমরা মনে করলে কাই পেতে পারি, এটাকে কাই বলে, চি বা চাই না, এটা হচ্ছে কাই। তো কাই ইকুয়াল দেওয়া যেতে পারে কে বাই রো, অর্থাৎ একক ঘনত্বের জন্য যদি আমরা চৌম্বকগ্রাহিতার কথা চিন্তা করি সেটাকে বলি আমরা কাই। এবার এখানেও একই রকম, আমরা এটাকেও সরাসরি যখন আমরা এম থেকে সরাসরি ডিফাইন করতে পারি, এমটাকে যেরকম একক আয়তনে বলেছিলাম, তো এখানে একক চৌম্বক প্রাবল্যের জন্য এম, একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামক, এটা যদি একক ভরে হয়, একক প্রাবল্যের জন্য একক ভরে আবিষ্ট চৌম্বক ভ্রামক, সেটাকে আমরা কাই বলতে পারি। তো এবার এখান থেকে আমরা মনে করলে কিন্তু রিলেশন গুলো বার করতে পারি। কিরকম, আমরা বি ইকুয়াল দেখেছি মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম, এটা ছিল আমাদের প্রথম সম্পর্ক বানানো। আর এম ইকুয়াল আমরা পেয়েছি কে এইচ, তাহলে এম এর জায়গায় আমরা এটাকে সাবস্টিটিউট করতে পারি, তাহলে বি ইকুয়াল মিউ জিরো ইন্টু এইচ প্লাস কে এইচ। আবার যদি কোনো পদার্থের, আমরা যে পদার্থের কথা চিন্তা করছি সেই পদার্থের পরম চুম্বক ভেদ্যতা মিউ হয়, তাহলে এখান থেকে আমরা মিউ জিরো এইচটাকে কমন নিতে পারি, করলে এখানে থাকবে 1 প্লাস কে। আর পরম চৌম্বক ভেদ্যতা যদি মিউ হয়, তাহলে বি ইকুয়াল ছিল মিউ এইচ। তাহলে মিউ এইচ হলে আমরা এই দুটো সমীকরণকে যদি তুলনা করি, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, এই দুটো সমীকরণকে যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারি মিউ এইচ ইকুয়াল মিউ জিরো এইচ ইন্টু 1 প্লাস কে। তাহলে এখান থেকে এইচ এইচ ক্যান্সেল, তাহলে মিউ বাই মিউ জিরো ইকুয়াল আসছে 1 প্লাস কে। এবার এটা আমরা প্রথম দিন মানে এর আগের ভিডিওতেই করেছিলাম, মিউ বাই মিউ জিরো, এটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা।
তাহলে এখানে আমরা লিখতে পারি মিউ আর ইকুয়াল 1 প্লাস কে, বা এখান থেকে মনে করলে আমরা কে কেও লিখতে পারি কে ইকুয়াল হচ্ছে মিউ আর মাইনাস 1। এটা মূলত এসআই এর জন্য। সিজিএসএ হলে কে ইকুয়াল মিউ আর ইকুয়াল বা মিউ ইকুয়াল হচ্ছে, এটা এসআই তে, এইটুকুই এসআই তে। সিজিএসএ মিউ ইকুয়াল মানে মিউ জিরো থাকে না, মিউ জিরো বাই 4 বাদ চলে যায়, তাহলে মিউ ইকুয়াল এখানে আসবে 1 প্লাস 4 পাই কে। এটা সিজিএস এর জন্য মিউ আর কে এর মধ্যে সম্পর্ক। আর এখানে কোনো কোনো জায়গায় কে এর বদলে কাইও থাকতে পারে, অর্থাৎ কোনো বই দেখা যেতে পারে এটা এরকম আছে মিউ আর ইকুয়াল 1 প্লাস কাই, এটাও থাকতে পারে। তো আমরা যেরকম মিউ আর এর সাপেক্ষে পরাচুম্বক, তীরচুম্বক এবং আয়ুচুম্বক পদার্থ অর্থাৎ প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস গুলোকে ডিফাইন করেছিলাম, এখানে কিন্তু কে এর রেসপেক্টেও করা যেতে পারে, কে বা কাই এর রেসপেক্টেও করা যায়। এখন আমরা করব চুম্বক ধারণ ক্ষমতা আর চুম্বক সহনশীলতা। এটাকে বলা হয় ম্যাগনেটিক রিলেটিভিটি, এটা হচ্ছে কোয়ারসিভিটি। তো ধারণ ক্ষমতা মানে ধরে রাখার ক্ষমতা, তাহলে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে ধর্মের জন্য কোনো চুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও তা কিছু পরিমাণ আবিষ্ট চুম্বকত্ব ধরে রাখতে পারে। তাকে ওই পদার্থটার চুম্বক ধারণ ক্ষমতা বলা হয়। তাহলে আমরা ধরো একটা লোহার টুকরোই আছে, কাঁচা লোহার টুকরো বা ইস্পাতের টুকরো, আমরা ওটাকে একটা চুম্বক ক্ষেত্রে রাখলে তাহলে ওটা নিজেও একটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এবার যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে সরিয়ে দিই তাহলে তারপরেও দেখা যাবে ওর মধ্যে কিছুটা পরিমাণে কিন্তু চুম্বকত্ব থেকে যায়। মানে যেরকম একটা লোহার টুকরোকে যদি চুম্বকের গায়ে অনেকদিন আটকে রাখা হয় বা ওর গায়ে চুম্বকটাকে বারবার ধরে ঘষা হয়, এটা ছোটবেলায় করানো হয় কিন্তু, তো সেখানে দেখা যাবে চুম্বকটা সরিয়ে নিলেও ওর মধ্যে কিন্তু চুম্বকত্ব রয়ে গেছে, ও খুব দুর্বলভাবে আকর্ষণ করতে পারে। এই যে ধরে রাখার ক্ষমতা সেটাকেই বলছি আমরা চুম্বক ধারণ ক্ষমতা। আর সহনশীলতা মানে সহ্য করার ক্ষমতা, অর্থাৎ এখানে আমরা এভাবে বলতে পারি যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে যথেচ্ছভাবে ব্যবহার করার পরেও তা আবিষ্ট চুম্বকত্বের কিছু অংশ ধরে রাখতে পারে, তাকে ওই চুম্বক পদার্থের চুম্বক সহনশীলতা বলে। অর্থাৎ এটা যেরকম ধরে রাখার ক্ষমতা, এটা হচ্ছে সেই ধরে রাখাটাকে কন্টিনিউয়াস মেনটেন করার ক্ষমতা। অর্থাৎ যার সহনশীলতা বেশি তাকে পুরোপুরি ডিম্যাগনেটাইজ করতে বা পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনতে, অর্থাৎ কোনো রকম চুম্বকত্ব থাকবে না, অবশিষ্ট চুম্বকত্ব থাকবে না, এইরকম অবস্থায় ফিরিয়ে আনতে
তত বেশি পরিমাণ আমাকে শক্তি ক্ষয় বলতে পারি, বা বাইরে থেকে বিপরীতমুখী চুম্বক ক্ষেত্র দিতে হতে পারে। তো সেটাকেই বলছি আমরা চুম্বক সহনশীলতা। অর্থাৎ যার সহনশীলতা বেশি হবে সে বেশিক্ষণ ধরে বা বেশি প্রতিকূল পরিবেশেও ওর মধ্যে আবিষ্ট চুম্বকত্বটা ধরে রাখতে পারবে। আর যার ধারণ ক্ষমতা বেশি হবে সে খুব সহজে চুম্বকিত হবে এবং চুম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়ার পরেও কিন্তু ও ধরে রাখার ক্ষমতা কিন্তু মোটামুটি থাকবে। এবার যদি এরকম হয় ধারণ ক্ষমতা বেশি কিন্তু সহনশীলতা কম, তার মানে যখন আমরা চুম্বক ক্ষেত্রে ওকে রাখবো তখন ও সহজেই চুম্বকিত হয়ে যাবে, কিন্তু চুম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই ও খুব দ্রুত আবার ডিম্যাগনেটাইজ বা আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ ওর মধ্যে কোনো অবশিষ্ট চুম্বকত্ব থাকবে না। কিন্তু যদি এরকম হয় যে ধারণ ক্ষমতা কম কিন্তু সহনশীলতা বেশি, সেক্ষেত্রে ওটা সহজে ম্যাগনেটাইজ হবে না, বা ম্যাক্সিমাম ম্যাগনেটাইজ হতে ওর কিছুটা টাইম লাগে, অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করতে হবে। কিন্তু যদি একবার পুরোপুরি ম্যাগনেটাইজ হয়ে যায় তারপর ও কিন্তু সহজে ডিম্যাগনেটাইজ ওকে করা যাবে না। যেটা এই গুণটা কিন্তু ইস্পাতের মধ্যে আছে। ইস্পাতের সহনশীলতা কিন্তু বেশি কিন্তু ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম। আবার যদি আমরা কাঁচা লোহার কথা চিন্তা করি তাহলে কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা বেশি কিন্তু সহনশীলতা কম। অর্থাৎ কাঁচা লোহা খুব সহজে চুম্বকিত হয় কিন্তু ধরে রাখতে পারে না, আর ইস্পাত সহজে চুম্বকিত হয় না কিন্তু ধরে রাখতে পারে। তো যখন তড়িৎ চুম্বক নির্মাণ করা হয় তখন এই জন্য কাঁচা লোহা প্রেফার করা হয়, যখন স্থায়ী চুম্বক নির্মাণ করা হয় তখন যদি আমাদের কাছে ইস্পাত থাকে তাহলে ইস্পাত প্রেফার করবো, কাঁচা লোহা কিন্তু প্রেফার করবো না। এখন আমরা দেখবো বিএইচ গ্রুপ, বা এটাকে অনেক সময় বলা হয় হিস্টেরিসিস গ্রুপ। এটাকে হিস্টেরিসিস গ্রুপ বলে, আর অন্যভাবে যদি বলি এটাকে বলতে পারি ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন গ্রুপ। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে অরিজিন, এটাকে পরে বসাচ্ছি। এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রাবল্য H। এটা হচ্ছে চৌম্বক আবেশ ভেক্টর। এটাকে বি এর বদলে অনেক সময় এম দিয়েও লেখা যায়, এম মানে চুম্বকন, সেটা দিয়েও লেখা যেতে পারে, কিন্তু আমি বি ধরেই করছি, আমি এটাকে বিএইচ গ্রুপ বলছি। তো প্রথমে যখন একটা পদার্থকে, একটা চৌম্বক পদার্থ, অয়স্চুম্বক পদার্থ আমরা ধরে নিচ্ছি, আমরা ওকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি, তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মান বাড়লে ওর মধ্যে আবিষ্ট চুম্বকত্বের মান বাড়বে, কিন্তু সেটা ইনফিনিটি পর্যন্ত বাড়তে পারে না, একটা লিমিট আছে, ম্যাক্সিমাম আর কি, স্যাচুরেশন বলা হয়। তাহলে সেই স্যাচুরেশন অবধি কিন্তু বাড়বে, তারপর বাড়ালেও আমরা এইচ বাড়ালেও আর ওর পক্ষে বাড়া সম্ভব না। তাহলে সেখানে বলতে পারি ওটা হচ্ছে স্যাচুরেশনের পর্যায়ে পৌঁছে গেছে বা ম্যাগনেটিক স্যাচুরেশন নিচ্ছে। তো সেখানে প্রথম দিকে দেখা যায় যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে গ্রাফটা এইভাবে আসবে, কিন্তু এরপর আর বাড়বে না, অর্থাৎ এই যে ফ্ল্যাট হয়ে গেল কার্ভ, তার মানে এইচ বাড়লেও বি এর মান কিন্তু বাড়া সম্ভব না, তাহলে ম্যাক্সিমাম হয়ে গেছে। এরপর আমরা ধীরে ধীরে বললাম চৌম্বক ক্ষেত্রটাকে বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটাকে শূন্য করে দিচ্ছি। তখন যদি আমরা এটাকে রিভার্স করি বা ধীরে ধীরে কমাতে থাকি তখন দেখা যায় এটা কিন্তু আর এই পথে কমে না, তখন দেখা যাবে এটা কিন্তু যে পথে গেছে সেই পথে কিন্তু আর কমবে না, তখন দেখা যায় গ্রাফটা হয়তো এইভাবে আসছে। এবার আমরা এই বিশেষ পয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে, এখানটায় এইচ হচ্ছে 0, অর্থাৎ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র নেই, কিন্তু ওর মধ্যে কিন্তু আবিষ্ট চুম্বকত্ব রয়ে গেছে, বি বা এম কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু 0 না। তার মানে এই যে বিন্দুটা বা এই মানটা, এটা হচ্ছে ওর ধারণ ক্ষমতাকে বোঝায়। যদি আমরা এটাকে ও বলি তাহলে ও, এটা এ, এটা যদি বি বলি বা পি বলা হলো, ও পি কিউ বলছি, তাহলে ও কিউ এটাকে বলছি আমরা ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি। এরপর তাহলে এখানে 0 হলো না, এখন আমাদের ইচ্ছা হলো যে এটাকে 0 করবো, অর্থাৎ ওর মধ্যে কোনো আবিষ্ট চুম্বকত্ব থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাকে বিপরীতমুখী করতে হবে, তো সেটাকে আমরা এইটাকে মাইনাস এইচ এর দিকে নিয়েছি, তখন দেখা যাচ্ছে এটা ধীরে ধীরে কিন্তু কমছে, কমতে কমতে এই জায়গায় এসে কিন্তু এখানে এইচ এর মানটা নেগেটিভ কিন্তু আবিষ্ট চুম্বকত্ব শূন্য হলো। তো এই যে আর, এই ও আর, এটাকে বলা হবে আমরা সহনশীলতা।
OQ হচ্ছে ধারণ ক্ষমতা আর OR হচ্ছে সহনশীলতা। এবার বিপরীতমুখী করলেও ওই বিপরীত মুখে একটা সম্পৃক্তি আসবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম একটা পজিশন এসে আর পারছে না। আবার আমরা যদি এইচটাকে ঘুরিয়ে দিই তখন আবার কিন্তু ও ধীরে ধীরে কিন্তু মানটা 0-এর দিকে যেতে থাকবে। আসার পরে এখানে আবার কিন্তু এটা কিছুটা কমে যায়। তো পুরো গ্রাফটা করলে আমরা এই ধরনের গ্রাফ পাবো। এইটাকে বলা হচ্ছে BH লুপ। তাহলে যদি দুটো মেটেরিয়াল থাকে, দুটো মেটেরিয়ালের BH লুপ আমরা কম্পেয়ার করি, তাহলে খুব সহজেই বুঝে যাবো কোনটা ধারণ ক্ষমতা বেশি, কোনটা সহনশীলতা বেশি। মানে খুব সিম্পলি, আর এই যে এরিয়া, এটাকে হিস্টেরিসিস লুপ বলে বললাম, এটাকে ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন লুপও বলা যেতে পারে। আর এই যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে বলা হয় এনার্জি লস, অর্থাৎ একটা কমপ্লিট সাইকেলে এনার্জি লস কতটা হবে সেটা হচ্ছে এই লুপটার এরিয়া দিয়ে বোঝানো যায়। যে লুপের এরিয়া যত বেশি হবে তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে একটা কমপ্লিট সাইকেলে এনার্জি লস তত বেশি। তাহলে খুব সিম্পলি যদি আমরা ইস্পাতের ক্ষেত্রে আর কাঁচা লোহার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কাঁচা লোহার ক্ষেত্রে আমরা BH লুপটা পাই এরকম, আর ইস্পাতের ক্ষেত্রে এই টাইপের, অর্থাৎ এইটা হচ্ছে স্টিল বলতে পারি, আর এইটা হচ্ছে সফট আয়রন। তাহলে এখানে খুব ইজিলি ভিজিবল যে ইস্পাতের ক্ষেত্রে এটা বলেছিলাম এটা সহনশীলতা, ইস্পাতের সহনশীলতা বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম। আর কাঁচা লোহার ক্ষেত্রে ধারণ ক্ষমতা বেশি কিন্তু সহনশীলতা কম। তো এভাবে যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই BH লুপ অ্যানালিসিস করে বলতে পারি এটা কি কোনো বিশেষ কাজে ব্যবহার করা যাবে কিনা, যেরকম ট্রান্সফরমারের কোর হিসেবে, বা আমরা তড়িৎ চুম্বক তৈরি করার ক্ষেত্রে, বা স্থায়ী চুম্বক তৈরি করার ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যাবে কিনা সেটা আমরা ওই প্রত্যেকটা মেটেরিয়ালের BH লুপ অ্যানালিসিস করে কিন্তু বলতে পারি।